আমি রাখি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি রুমে। এই ভিডিওতে আমি ক্লাস 5 এর ম্যাথসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক আগস্ট মাসের সেকেন্ড সিরিজটা সলভ করাবো। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করো। এবং যেটা আমি আজকে পড়াবো সেটার পিডিএফ তোমরা এই ভিডিও ডেসক্রিপশন থেকে পেয়ে যাবে। তাহলে শুরু করছি টাস্কের ফার্স্ট কোশ্চেন থেকে। চলো শুরু করি। ক্লাস 5-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক 5। দেখো ফার্স্ট কোশ্চেনটা কি আছে, 2/3 একটি সমতুল্য ভগ্নাংশ এর মধ্যে কোনটি? আচ্ছা, তাহলে সমতুল্য ভগ্নাংশ মানে কি? মানে 2/3 সঙ্গে ওপর নিচে এমন কিছু গুণ করতে হবে যে যাদের কাটাকুটি করলে আবার সেই 2/3টাই ফেরত পাবো। তার মানে আমি যদি 2/3 ওপরে দেখো এখানে যে অপশানগুলো রয়েছে, এই যে দেখো 2/3 মানে মনে রাখবে যে কোনো একটা ভগ্নাংশের যদি একটা সমতুল্য ভগ্নাংশ বের করতে হয় তাহলে সেই ভগ্নাংশের লব, ওপরটাকে তো লব বলে আর নিচের সংখ্যাটাকে হর বলে। তো লব আর হরের সেম সংখ্যাতে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে এইখানে কোন অপশানে সেম সংখ্যা গুণ আছে? দেখো 5। দেখো ওপরেও 5 নিচেও 5, মানে 2/3কে আমি 2কেও 5 দিয়ে গুণ করেছি, 3কেও 5 দিয়ে গুণ করেছি। তাহলে আমার অ্যান্সারটা কত এসছে? 10/15। এবার দেখো যদি আমি এদেরকে কাটাকুটি করি 5 দিয়ে, তাহলে 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 3, তাহলে সেই 2 আর 3 তো ফেরত আসছে। তার মানে আমাকে ওপর নিচে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাদেরকে কাটাকুটি করার পর আবার সেই সংখ্যাটাই ফেরত আসে এবং আমাকে সেম সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এই জন্য নাম হচ্ছে সমতুল্য ভগ্নাংশ। মানে আগে যেটা ছিল 2/3, পরও সে কাটাকুটি হয়ে 2/3ই আসবে। এই জন্য আমাকে সেম সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে একমাত্র এখানে অপশান নাম্বার ডিটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এরপরের কোশ্চেনটা দেখো, 1/4 আর 3/32 এই দুটো ভগ্নাংশকে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে এর মধ্যে কোনটি পাওয়া যাবে? তাহলে কথাটার মধ্যে উত্তর রয়েছে একই হর, মানে এর হর কত? 4, এই ভগ্নাংশের হর কত? 32। তাহলে আমাকে দুটোরই ভগ্নাংশের হরকে সেম করতে হবে। তাহলে যখন আমাকে ভগ্নাংশের হরকে সেম করতে হয় তাহলে তার জন্য আমাকে কী করতে হয়? ফার্স্টে হরগুলো লসাগু বের করতে হয়। তাহলে 4-এর লসাগু বের করলে কত হবে? 4 আর 32-এর লসাগু করলে আমাদের লসাগুটা কত আসবে? 1 আর 8। তাহলে লসাগু কত হচ্ছে? 4 গুণ 8 32, 4 গুণ 1 গুণ 8 মানে হচ্ছে 32। এবার কি করব? তার মানে আমাকে 1/4কেও, মানে এই 1/4-এর 4কে 32 বানাতে হবে, আর এই 3/32 তো আগে থেকে 32ই আছে। তাহলে এখন এই 4কে 32 বানাতে গেলে 4-এর সঙ্গে কত গুণ করতে হবে? 8। এবং এটা কি করে পাবে? তোমরা যদি পাশে 32কে 4 দিয়ে ভাগ করে দেখো তাহলেও দেখবে বেরিয়ে যাবে। তাছাড়া এমনি মুখে মুখেও তো বলা যায়। তাহলে 8। তাহলে এখন যদি আমি নিচে 8 গুণ করি তাহলে আমাকে ওপরেও 8 গুণ করতে হবে। তাহলে উপরে কত হবে? 8-এর তলায় হবে 32। এবার হচ্ছে এই সংখ্যাটা, এই ভগ্নাংশের ক্ষেত্রে এটা তো আগে থেকে 32ই আছে। তাহলে আমি যদি 1 দিয়ে গুণ করি তাহলে সেই 32ই আসবে, আর ওপরে আমাকে 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা অ্যান্সার কত আসবে? 3/32। তাহলে দুটো ভগ্নাংশকে সেম হরবিশিষ্ট ভগ্নাংশ কেমন দেখতে? 8/32, 3/32। তাহলে কোন অপশানটা হবে? এই অপশানটা, অপশান নাম্বার সি, 8/32 আর 3/32। এরপরটা দেখো, দুটো ভগ্নাংশের যোগ আছে, 1/5 আর 2/5কে যোগ করতে হবে। আচ্ছা, যখন এরকম ভগ্নাংশের যোগ হয় তখন আমরা কি করি? ভগ্নাংশের যে হরগুলো লসাগু বের করি। তাহলে এখানে দুটোরই হর হচ্ছে 5 আর 5। তাহলে 5 আর 5-এর লসাগু কী হবে? 5ই হবে। তাহলে এদের লসাগু হচ্ছে 5। এবার কি করি? যখন আমরা যোগ বিয়োগ করি ফার্স্ট আমরা লসাগু বের করি, তারপর এই লসাগুটাকে এভাবে তলায় লিখি 5। এবার প্রথম ভগ্নাংশের হরকে দিয়ে ওই লসাগুকে ভাগ করি। তাহলে এখন 5কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? ভাগফল 1। এবার ওই ভাগফলটাকে ওপরে লবের সঙ্গে গুণ করি। তাহলে এবার 1 গুণ 1। এবার সেম পরেরটাও ঠিক তাই, 5কে 5 দিয়ে ভাগ করব, ভাগফল 1। এবার ওই ভাগফলকে ওপরের ওই লবের সঙ্গে গুণ করব। তাহলে এটা কত হচ্ছে? 1 যোগ 2/5, মানে 3/5 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এর মধ্যে কোনটা? অপশান নাম্বার ডি, 3/5, ঠিক আছে? আচ্ছা, এবারে পরেরটা দেখো, 6/5 এর মধ্যে কি ভগ্নাংশ? তাহলে প্রকৃত বলতে কোনটা বোঝায়? প্রকৃত বলতে বোঝায় যেটা
ওপরের লব ছোট হয় আর হর বড়, যেমন 2/3, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত বলতে কোনটা বোঝায়, যেটা ওপরের লব বড় হয় হর ছোট হয়, যেমন ধরো 4/3, এটা অপ্রকৃত। আর মিশ্র কোনটা, যেখানে এরকম 6 পূর্ণ বা 5 পূর্ণ 1/3 এরকম থাকে, মানে একটা ভগ্নাংশ তার সামনে একটা পূর্ণ সংখ্যা, তাহলে এই ক্ষেত্রে এটা কি হবে, মিশ্র ভগ্নাংশ। এটা হচ্ছে 6 পূর্ণ 5/3, তাহলে এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে এখানে বুঝতে পারলে, যেগুলো সলভ করলাম। তাহলে এবারে পরের কোশ্চেনটা দেখি। আচ্ছা, এখানে সত্য মিথ্যা বলেছে। 3 আর 2 কি পরস্পর মৌলিক সংখ্যা? পরস্পর মৌলিক সংখ্যা আমরা কাকে বলি, যে পরপর দুটো সংখ্যাকে, মানে যে পরপর দুটো সংখ্যার গসাগু শুধুমাত্র এক হবে, এক ছাড়ার অন্য কিছু দ্বারা এরা বিভাজ্য হবে না, ওদেরকে আমরা বলি পরস্পর মৌলিক সংখ্যা। এখন 3 আর 2 এর গসাগু দেখো এক, তো এক ছাড়া কি আর অন্য কোনো সংখ্যা আছে যেটাকে দিয়ে এদেরকে ভাগ করা যায়? নেই। তাহলে এদের গসাগু হচ্ছে এক। তো যখন এদের গসাগু এক, পরপর দুটো মৌলিক সংখ্যা যখন গসাগু এক হয়, ওদেরকে আমরা বলি পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এটা হচ্ছে সত্য। ঠিক আছে, এবারে পরের কোশ্চেনটা দেখো। 0.5 কি 0.05-এর থেকে ছোট? এটা তো ছোট, মানে এটা হচ্ছে লেস দ্যান সাইন। আর এই যে বড় দিকটা এখানে যে থাকে তাকে আমরা বলি হচ্ছে বড়। আচ্ছা, এখন 0.5 মানে কি? 5/10। আর 0.05 মানে কি? এখানে দেখো পয়েন্টের পর একটা ঘর চলে, এখানে একটা শূন্য বসেছে, এখানে পয়েন্টের পর দুটো ঘর আছে, 0.05, তাহলে এখানে তলায় দুটো শূন্য বসবে আর সামনে একটা এক বসে যাবে, তাহলে হয়ে যাবে কত? 100। তাহলে আর ওপরে হচ্ছে 5/100। এবার দেখো 5/10 মানে কি? 5/10 মানে হচ্ছে 10 ভাগের মধ্যে 5 ভাগ। মানে আমি যদি কোনো একটা জিনিসকে 10খানা ভাগে ভাগ করি, তার মধ্যে 5টা ভাগ হচ্ছে, মানে তার মধ্যে 5খানা ভাগ হচ্ছে 5/10। আর এইটা মানে কি? এটা মানে হচ্ছে 100 ভাগের মধ্যে 5 ভাগ। তার মানে আমি যদি কোনো একটা জিনিসকে, ধরো আমি সেম একটা জিনিসকে 100খানা ভাগে ভাগ করি, তার মধ্যে 5টা ভাগ হচ্ছে 5/100। আর আমি যদি সেম একটা জিনিসকে 10খানা ভাগে ভাগ করি, তার মধ্যে 5টা ভাগ হচ্ছে 5/10। তাহলে 100খানা ভাগ করলে ভাগগুলো ছোট হবে না 10খানা ভাগ করলে ভাগগুলো ছোট হবে? আমি যত বেশি ভাগ করব তত আমার ভাগের মানে পরিমাণগুলো কমতে থাকবে। তার মানে কি, 5/100 মানে খুবই ছোট, আর 5/10 মানে তার থেকে একটু বড়। তাহলে আমার কোনটা বড় হওয়া উচিত? অবশ্যই 5/10 বড় হওয়া উচিত 5/100 থেকে। কিন্তু এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে 0.5 ছোট 0.05 থেকে, তাহলে এটা কিন্তু মিথ্যা দেওয়া আছে। আমার হওয়া উচিত হচ্ছে এইরকম, বা দেওয়া আছে হচ্ছে এইটা, তাহলে এটা মিথ্যে দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে মিথ্যা। ঠিক আছে, এরপরে কোশ্চেনটা দেখো। সরলরেখা দুটো কি পরস্পরচ্ছেদী সরলরেখা? পরস্পর ছেদী এই কথাটার মানে হচ্ছে তারা পরস্পরকে ছেদ করছে। মানে সাপোজ ধরো এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই দুটো সরলরেখা পরস্পরকে ধরো এই ও বিন্দুতে ছেদ করছে পরস্পরকে, তাহলে এটা আমরা বলি পরস্পরচ্ছেদী সরলরেখা। কিন্তু এখানে যে ছবিটা দেওয়া আছে, এখানে কি আদৌ এরা কোথাও ছেদ করছে? করছে না, দেখো কত দূরে অবস্থিত একটা আরেকটার থেকে। তাহলে এটা তো মিথ্যে কথা পুরো, এটা তো একেবারে কিন্তু কোনো বিন্দু ছেদই করছে না, তাহলে এটা হচ্ছে মিথ্যে। আচ্ছা, পরেরটা দেখো। আয়তাকার চিত্রের পরিসীমা ইকুয়ালস টু হয় 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি? আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা হচ্ছে, লিখে দিচ্ছি আমি, আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 গুণ থাকে, কিন্তু দুটা কার সঙ্গে গুণ থাকে? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এরকম থাকে। এবং এটা কেন হয় ওটা আমি একটু ছোট করে বুঝিয়ে দিচ্ছি। একটা আয়তক্ষেত্রে কি থাকে? দৈর্ঘ্য প্রস্থ থাকে। এই যে বড় যে বাহুটা, এগুলোকে আমরা দৈর্ঘ্য বলি, আর এই যে চওড়া চওড়া যে বাহুগুলো, এগুলোকে আমরা প্রস্থ বলি। তার মানে একটা আয়তক্ষেত্রে কটা দৈর্ঘ্য আছে? এই একটা দৈর্ঘ্য, এই একটা দৈর্ঘ্য। আর কটা প্রস্থ আছে? এই একটা প্রস্থ, এই একটা প্রস্থ। তার মানে দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থ। তাহলে পরিসীমা মানে কি, আমি এই বাউন্ডারিটাকে যোগ করব, যে এটা বাউন্ডারিতে কতটা জায়গা রয়েছে, তার মানে তার মধ্যে দুটো দৈর্ঘ্য পড়ছে আর দুটো প্রস্থ পড়ছে। তাহলে আমি যদি এখন এখান থেকে 2টা কমন নিয়ে নিই, তাহলে ভেতরে দৈর্ঘ্য যোগ প্রস্থ থাকে না?
তার মানে একটা আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করার সময় বা বাউন্ডারি নির্ণয় করার সময় দুটো দৈর্ঘ্য পড়ছে আর দুটো প্রস্থ পড়ছে। তাহলে এখন আমি দেখুন যদি দুইটাকে কমন নিয়ে ফেলি তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ হয়। এইভাবে আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলাটা এসেছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে দুইটা গুণ হয় দৈর্ঘ্য প্রস্থ যোগফলের সঙ্গে। বাট যেটা আমাকে এখানে দেওয়া আছে, এখানে দেখো দুইটা খালি দৈর্ঘ্যের সঙ্গে গুণ আছে, দুইটা কিন্তু প্রস্থের সঙ্গে গুণ নেই। যদি এখানে একটা ব্র্যাকেট দেওয়া থাকতো তাহলে বুঝতাম যে দুইটা দৈর্ঘ্য প্রস্থের যোগফলের সঙ্গে গুণ আছে, বাট এখানে সেটা নেই, তাহলে এটা হচ্ছে মিথ্যা, কারণ এখানে দুইটা শুধু দৈর্ঘ্যের সঙ্গে গুণ আছে। ঠিক আছে, আচ্ছা তো এবারে পরের কোশ্চেনটা দেখি কী আছে। আচ্ছা এবার তাহলে 3 কোশ্চেন শুরু হচ্ছে, 144-এর বর্গমূল বের করতে বলেছে। তাহলে বর্গমূল বের করার সময় আমরা কী করি, আমরা একদম ডান দিক থেকে দুটো করে সংখ্যা নিয়ে একটা করে জোড় তৈরি করি। তাহলে 44 একটা জোড়, এক একা পড়ে আছে। এবার এই যে সামনের যে সংখ্যাটা থাকে আমরা তার কাছাকাছি একটা বর্গ সংখ্যা খুঁজি। তাহলে একের কাছাকাছি বর্গ সংখ্যা তো একই হয়, একের স্কোয়ার এক, তাহলে একের স্কোয়ার হচ্ছে এক। তাহলে তখন কি করি, এখানে এক বসাবো আর ওপরেও হচ্ছে এক বসবে, তাহলে এক বসে গেল, কেটে যাবে। এবার যখন আমরা ভাগের ক্ষেত্রে আমরা যখন একটা নর্মাল ভাগ করি তখন কি একটা একটা করে সংখ্যা নামাই তো, বাট যখন আমরা বর্গমূলের ভাগ করি তখন আমরা এই যে জোড় সংখ্যাটা নিয়েছিলাম না, একসঙ্গে পেয়ার সংখ্যা, মানে এই দুটোকে আমরা একসঙ্গে নামাবো, তাহলে এখানে কত নামবে 44। বেশ, এবার দেখো এবার এবার যে ফার্স্ট, এটা হচ্ছে মেন আমাদের অ্যান্সার থাকে হচ্ছে এইখানে। এবার যে ফার্স্ট যে সংখ্যাটা আমরা পেয়ে গেছি এক, এর ডবল আমরা এখানে বসাবো, তাহলে একের ডবল কি 2। এবার দেখব 2-এর পরে এমন কি সংখ্যা গুণ করলে তার সঙ্গে সেই সংখ্যাটাকে দিয়ে গুণ করলে আমার গুণফলটা এর কাছাকাছি আসবে। তাহলে ফার্স্ট আমি যদি 2-এর সঙ্গে 1 বসাই, ঠিক আছে, তাহলে 2 1 কত হলো 21। এবার আমরা 21-কে যে সংখ্যাটা বসালাম সেটা দিয়ে গুণ করবো, 1 দিয়ে গুণ করবো, তাহলে আমার অ্যান্সার আসছে 21, অনেকটা দূরে। এবার আমরা 2-এর পেছনে 2 বসাই, তাহলে আমরা গুণ করবো হচ্ছে 2 দিই, দেখো অ্যান্সার দেখো কত আসছে 44, মিলে যাচ্ছে। তাহলে এখানে 2 বসবে, এইখানে 2 বসবে, আর এটা কত হবে 44। তাহলে বর্গমূল করে কত হলো আমাদের উত্তর 12, বা এখানে যদি না ধরে আমি পাশে লিখে দিই তাহলে অ্যান্সার আসছে হচ্ছে হতো 12। ঠিক আছে, আচ্ছা এবার এর পরের কোশ্চেনটা দেখো কী আছে, 18-র 18 মাইনাস 15-র 18, এদের ফার্স্টে বিয়োগফলটাকে আমাকে লঘিষ্ঠ আকারে নিয়ে আসতে বলেছে। তাহলে আগে আমি এদের বিয়োগফলটা বের করি। তাহলে দুটোরই হর কত 18 আর 18, তাহলে দুটো যদি 18 18 হয় তাহলে এদের লসাগুটাও 18ই হবে। এবার কি বলেছিলাম, প্রত্যেকটা হরকে দিয়ে এই লসাগুটাকে ভাগ করতে হবে। তাহলে ফার্স্ট আমি যদি 18কে দিয়ে 18কে ভাগ করি, ভাগফল কত হবে 1। এবার এই একটা গুণ হবে ওই ভগ্নাংশ উপরে লবের সঙ্গে। আচ্ছা, তারপর 15 18 যদি আমি 18কে দিয়ে ভাগ করি তাহলে হবে 1, এই ভাগফল একটা গুণ হবে 15-র সঙ্গে। তাহলে ওপরে কত আসলো 18 মাইনাস 15/18, মানে আসছে কত, বিয়োগ করো 3-এর 18। এবার লঘিষ্ঠ আকার মানে যখন আমরা কোনো ভগ্নাংশ পাই তাকে যতটা পারি কাটাকুটি করে, মানে সেম সংখ্যা দিয়ে ওপর নিচে কাটাকুটি করে ছোট করার চেষ্টা করি, মানে যতক্ষণ পর্যন্ত কাটাকুটি হয়। তাহলে এখন যদি আমি 3-এর 18কে 3 দিয়ে কাটি, তাহলে এটা দিয়ে 3 দিয়ে কাটলে উপরে হবে 1, 18কে 3 দিয়ে ভাগ করলে হবে 6, আর কি যাবে কাটাকুটি 1 আর 6 যাবে না, তাহলে আমার অ্যান্সারটাও কত হলো 1-এর 6। তাহলে লঘিষ্ঠ আকার কি 1-এর 6, এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে এখানে লিখে নেবে এটা লঘিষ্ঠ আকার কি 1-এর 6। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে দেখো এটা কি দিয়েছে, এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। এটা তো মিশ্র, কারণ এটা মানে কি 6 পূর্ণ 5-এর 3। এবার অপ্রকৃত মানে এবার কী করে করব, এই যে 6 পূর্ণ, 6-এর সঙ্গে 3 গুণ হবে ওপরে, তলায় হরটা 3ই থাকবে, তারপর 6 গুণ 3 গুণ হবে 6 আর 3, তার সঙ্গে ওপরে যে লবটা থাকবে ওটাকে যোগ হয়ে যাবে, যোগ 5। তাহলে কত হবে 3 6 18 যোগ 5/3, মানে 23-এর 3। এখন যদি এই 23-এর 3কে ভাগ করো, মানে এখন যদি 3কে দিয়ে 23কে ভাগ করো দেখবে 6 পূর্ণ 5-এর 3ই ফেরত পাবে। এটাই হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। বলছিলাম না অপ্রকৃত ভগ্নাংশ মানে কি, যার লব বড় হয় হর ছোট হয়। তাহলে এখানে দেখো লব বড় তো 23, আর হর কত 3, তার থেকে তো ছোট, তাহলে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল।
ঠিক আছে, এবারে পরের কোশ্চেনটা দেখো, তোমার কাছে 4 টাকা 50 পয়সা জমা ছিল, আমি আরও 15 টাকা 50 পয়সা দিলাম, তাহলে মোট কত টাকা হলো? তাহলে আমার কাছে ছিল কত টাকা আগে থেকে? 4 টাকা 50 পয়সা, মানে 4.50 মানে কি 4 টাকা, পয়েন্টের পরেরটা হচ্ছে পয়সা, মানে 4 টাকা 50 পয়সা। তাহলে লিখবে এখানে আমার কাছে ছিল 4.50 টাকা। ঠিক আছে, এবার দেওয়া হলো, আচ্ছা আমার না, এটা লেখো যে তোমার কাছে ছিল, আমার কাছে না, দেওয়া হলো কত? 15.50 টাকা। এবার থেকে তাহলে কি টোটাল কত হবে? আগে ছিল, পরে আরও আসলো, তার মানে কি বাড়লো, টাকার পরিমাণ মানে যোগ হবে। এবার 0 0 বসে যাবে, এবার 5 আর 5 যোগ করলে কত হয়? 10। তাহলে পয়েন্টের পরে একটা ঘরে এখানে 0 বসবে, হাতে রইল 10-এর 1। ঠিক আছে, এই একটা যোগ হবে কার সঙ্গে? 5-এর সঙ্গে। 5 আর 6, 6 যোগ 4 করলে হয় 10, আবার 10-এর 0 বসলো, হাতে রইল হচ্ছে 1। এই একটা যোগ হবে সামনে 1-এর সঙ্গে, তাহলে কত হলো? 2। তাহলে আমার কাছে এখন কত টাকা রয়েছে? 20.00 টাকা। যেহেতু পয়েন্টের পর শুধু শূন্য থাকলে তার কোনো ভ্যালু নেই, তাহলে এটা কত হবে? 20 টাকা। তাহলে আমরা এগুলোকে উঠিয়ে দিতে পারি পয়েন্টটাকে। তাহলে এখন কত আছে? তার মানে এখন আছে আমার কাছে 20 টাকা, মানে সরি তোমার কাছে কত আছে? এখন 20 টাকা আছে, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হচ্ছে 3-এর দাগের কোশ্চেন। এরপরে দেখি কি আছে। আচ্ছা এবার হচ্ছে 4-এর দাগের কোশ্চেন শুরু হচ্ছে, দেখো কি আছে। একটা বর্গাকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, প্রতি বর্গমিটার 6 টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত খরচা হবে? তো দেখো এখানে প্রতি বর্গমিটার, যেটা তোমাদের সমস্যা হয়, অনেকে বুঝতে পারে না যে ক্ষেত্রফল বের করব না পরিসীমা বের করব। সেটা বোঝার একটা ট্রিক হচ্ছে, দেখো এখানে কি বলে দেওয়া থাকে, প্রতি বর্গমিটার 6 টাকা। তো বর্গ কথাটা কখন আসে? ক্ষেত্রফল বার করার সময়। তো তার মানে আমাকে নিশ্চয়ই এখান থেকে মাঠের ক্ষেত্রফলটা বের করতে হবে। যদি আমার এখান থেকে মাঠের পরিসীমা বের করতে হতো, তাহলে এখানে লেখা থাকতো প্রতি মিটার 6 টাকা হিসাবে, তখন এই বর্গমিটার থাকতো না। যেহেতু বর্গমিটার আছে, তার মানে এখানে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এখানে আগে ক্ষেত্রফলটা বের করি। তাহলে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বাহুর দৈর্ঘ্যের হোল স্কোয়ার। তাহলে এখন এই বর্গাকার মাঠে তো বাহুর দৈর্ঘ্য 40 মিটার দেওয়াই আছে, এই যে। তাহলে এখন এদের ক্ষেত্রফল কত হবে? 40-এর হোল স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল হলো, আগে আমাকে ক্ষেত্রফলটা বের করতে হবে, কারণ ক্ষেত্রফলটা বের না করলে আমি এখান থেকে কত বর্গমিটার মাঠটা, সেটা তো আমি তো জানতে পারবো না। তাহলে কত? 40-এর হোল স্কোয়ার। আর এখানে একক কি? মিটার, তাহলে এটা হচ্ছে বর্গমিটার। তাহলে 40-এর হোল স্কোয়ার মানে কি 40 গুণ 40। তাহলে দুবার 40 গুণ কত কত হয়? দুটো শূন্য বসে যাবে, আর 4 4-এ হচ্ছে 16। তাহলে হচ্ছে 1600 বর্গমিটার। ঠিক আছে, এবার প্রতি বর্গমিটার মানে কি 1 বর্গমিটারে ঘাস লাগাতে 6 টাকা লাগে। তাহলে পুরো মাঠে রয়েছে 1600 বর্গমিটার জায়গা, তাহলে এই 1600 বর্গমিটারে ঘাস লাগাতে কত টাকা লাগবে? তাহলে 1 বর্গমিটারে ঘাস লাগাতে টাকা লাগে 6 টাকা। তাহলে 1600 বর্গমিটারে ঘাস লাগাতে কত টাকা লাগবে? বেশি লাগবে, 6 গুণ 1600। 6 গুণ 1600 করলে কত হবে? 6 ষোলো 96, 9600 টাকা। তাহলে আমাদের উত্তর কত? 9600 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে পুরো মাঠে ঘাস লাগাতে কত টাকা লাগবে? 9600 টাকা। এবং কেন আমরা এখানে ক্ষেত্রফল বের করলাম সেটাও বুঝতে পারলে, কারণ দেখো কোশ্চেনে হিন্টস দেওয়াই আছে যে প্রতি বর্গমিটার। তাহলে বর্গমিটার কথাটা কখন আসে? ক্ষেত্রফলের ক্ষেত্রেই আসে। ঠিক আছে, আচ্ছা এবারে পরের কোশ্চেনটা দেখি। বলছে দেখো এখানে এই যে ঘষায় যে জায়গাটা, এটার পরিসীমা বের করতে হবে। তাহলে আগে আমাকে এটার পরিসীমা বের করতে গেলে দেখতে হবে যে এটা বর্গক্ষেত্র না আয়তক্ষেত্র।
এবার দেখো আর সেটা আমরা বুঝবো হচ্ছে বাহুর দৈর্ঘ্যের পরিমাপ দেখে। যদি 4টে বাহুর দৈর্ঘ্য সেম হয় তাহলে বুঝবো বর্গক্ষেত্র, আর যদি বিপরীত বাহুগুলো সেম হয় তাহলে বুঝবো আয়তক্ষেত্র। এবার দেখো আমি যদি এটাকে দেখো এবার এরকম যদি ABCD নাম দিই, এই ঘষা জায়গাটা ABCD, এখন দেখো AB বাহুর যা মাপ, এই যে 4 মিটার, এটা হচ্ছে সেম মাপ, আঁকা দেখে বোঝা যাচ্ছে। তার মানে আমি এখান থেকে বলতে পারি তার মানে AB সমান সমান 4 মিটার, কারণ এই বাহুটার আর এই বাহুটা তো প্রথমে সেম মাপের। এটা যদি আমি EF নাম দিই তাহলে দেখো এই EF বাহুটা আর এই AB বাহুটা একদম পুরো সেম সেম দেখতে, তাহলে এটা 4 হলে এটাও 4 মিটার। এবার দেখো যদি আমি এটাকে GH নাম দিই, এবার দেখো এই GH বাহুটা আর এই BC বাহুটা হচ্ছে বা এই AD বা এটা হচ্ছে D, ঠিক আছে। তাহলে এবার দেখো এই যে GH বাহুটা আর এই AD বাহুটা, এই দুটো হচ্ছে আবার সেম সেম। এখন যদি GH 6 মিটার হয় তাহলে AD কত হবে, ADও 6 মিটার হবে, তাহলে ADও হচ্ছে 6 মিটার। তাহলে এই ABCD চতুর্ভুজটার এইটা 4 মিটার, এটা 6 মিটার, এই ADর সঙ্গে আবার BC সমান, তার মানে এটাও 6 মিটার, আর ABর সঙ্গে আবার CD সমান, তার মানে এটা 4 মিটার। তাহলে এটা কি বর্গক্ষেত্র হচ্ছে? হচ্ছে না, কারণ দেখো এর বিপরীত বাহুগুলো সমান, এর কিন্তু প্রত্যেকটা বাহু সমান না, তাহলে তাহলে এটা একটা আয়তক্ষেত্র দাঁড়াচ্ছে। তাহলে এখানে লিখবে যে সুতরাং AB সমান সমান হচ্ছে CD, এটা 4 মিটার, আর AD সমান সমান হচ্ছে BC, এটা হচ্ছে 6 মিটার, তার মানে এটা একটা আয়তক্ষেত্র। তাহলে চতুর্ভুজ ABCD একটি আয়তক্ষেত্র। কেন এটা বের করা আগে থেকে দরকার, কারণ আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের পরিসীমার কিন্তু ফর্মুলা পুরো আলাদা। তো আগে আমাকে চেক করতে হবে যেটা আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র, কারণ সেই অনুযায়ী তো আমাকে পরিসীমাটা বের করতে হবে। তাহলে সুতরাং এখন আয়তক্ষেত্র ABCD এর পরিসীমার ফর্মুলাকে একটু করালাম না, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 বাইরে থাকে, ব্র্যাকেটের ভেতর দৈর্ঘ্য কোনটা, ধরো বড় বাহুটাকে দৈর্ঘ্য ধরে নাও 6 মিটার, আর প্রস্থ হচ্ছে 4 মিটার, একক কি হবে মিটার। তাহলে অ্যান্সারটা কত হলো, 6 যোগ 4 করলে হয় 10, 2 গুণ 10 করলে কত হবে 20 মিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ঘষা অঞ্চলটার পরিসীমা কত, 20 মিটার, ঠিক আছে। এবারে পরের কোশ্চেনটা দেখি। আচ্ছা সরল করতে বলেছে। আচ্ছা এই সরলটা দেখো মাঝখানে ফার্স্টে তো গুণ গুণ আছে, এই যে ভাগগুলো আছে 3 ভাগ 6, যখন আমরা কোনো কিছুটা ভাগ করি, সাপোজ ধরো 2 ভাগ 3 করলাম, তো এভাবে তো ভাগ করা সম্ভব নয়, তখন আমরা কি করি, যে ভাগের পরে যে সংখ্যাটা থাকে আমরা তখন কি করি, ভাগটাকে গুণ করে ফেলি, এবং ভাগটাকে গুণ করলে এই ভাগের পরে এই যে সংখ্যাটা এটা কী হয় উল্টে যায়, মানে এটা যদি 3 হয় এটা তাহলে হয়ে যাবে 1-এর 3, তাহলে 2 গুণ 1-এর 3 হয়ে যাবে। তাহলে এখানেও ঠিক তাই হবে, এটা হবে 3, 3-এর পর আছে ভাগ 6, তাহলে এটা আমি গুণ করলে হবে গুণ 1-এর 6, আবার 6 পর আছে ভাগ 5, তাহলে এটা আমি গুণ করে দিই, করলে হবে 1-এর 5, তাহলে আমার হিসাবটা করতে সুবিধা হবে, সরলটা করতে। তারপর গুণ 8 যা আছে আছে। এবার দেখো 5 5 কাটছে, এখান থেকে 3 আর 6 কাটলে হয় 2, 2 দিয়ে 4কে কাটলে হয় হচ্ছে 2, তাহলে অ্যান্সার কত আসলো, ওপরে 2 1 1 8 পড়ে আছে, তাহলে সবগুলোকে গুণ করো, উত্তর হবে 16। তাহলে অ্যান্সার কত আসছে 16, তাহলে এটার অ্যান্সার 16 আসলো। তাহলে এখানেই কোশ্চেনগুলো শেষ হচ্ছে টাস্কের। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে না পারো তাহলে কমেন্ট করবে, অবশ্যই আমি রিপ্লাই দেবো। তাহলে তোমাদের সঙ্গে আমার দেখা হবে এর পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।